কি বস, ভালো তো? ভালো তো থাকতে হবে, কারণ সামনে বছরই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই আশা রাখবো তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তাই 2026-এর মাধ্যমিক পরীক্ষাকে কাজে লাগাতে আমরা আজকে তোমাদের টপিক কি আলোচনা করব। আজকে তোমাদের আলোচ্য বিষয় বা আলোচ্য টপিক হচ্ছে সি ফেভারের যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে সেগুলো আজকে আমরা ডিসকাশন করব। তাহলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে। আজকে আমরা সি ফেভার অর্থাৎ জন ম্যাসফিল্ডের লেখা সি ফেভারের যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে সেগুলো আজকে পুরোটা কমপ্লিট করব। ওকে, তাহলে প্রথম সেটে আমরা কি দেখব? প্রথম সেটে আমাদের যে এমসিকিউ বেসড কোশ্চেন রয়েছে সেই এমসিকিউ বেসড কোশ্চেনগুলো প্রথমে দেখে নেব, তারপরে ট্রু ফলস ওয়াইজ কোশ্চেনগুলো দেখবো, তারপরে কোশ্চেন অ্যান্সার যেগুলো লিখতে হয় কিভাবে লিখতে হয় পুরোটা আমি দেখিয়ে দেবো। ওকে, তাহলে প্রথম এমসিকিউ কি বলছে? দ্য পোয়েট আস্কস ফর আ সেল, দি কালার অফ হুইচ উড বি। তার যে কবির যে কী বলেছিল, কবির কী ইচ্ছা ছিল, কবির কী ডিজায়ার ছিল, কবির কী ইচ্ছা ছিল, কবি কী বলেছিল, তার যে নৌকার পাল্টা ছিল অর্থাৎ সেলটা ছিল তার কালার কী ছিল। তাহলে তোমরা যদি তোমাদের টেক্সট বুকটা খেয়াল করো, তাহলে 48 পেজটা একটু খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে অ্যান্ড দি হুইলস কিক অ্যান্ড দি ওয়াইন্ড সং অ্যান্ড দি হোয়াইট সেলস স্যাকিং। 3 নম্বর লাইনটা খেয়াল করো, কি বলছে? অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দি ওয়াইন্ড সং অ্যান্ড দি হোয়াইট সেলস স্যাকিং। তাহলে সেলসটা কী কালারের ছিল? হোয়াইট কালারের ছিল। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? হোয়াইট। ব্লু হবে না, গ্রে হবে না, ব্ল্যাক হবে না, এই তো হোয়াইট এখানে আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে হোয়াইট। ওকে, তাহলে আশা করি কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। তারপর 2 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সিজ। যখন কবি কোথায় যাবে? সমুদ্রে যাবে। দি পোয়েটস ওয়ান্টস টু হেয়ার হার ক্রাইং। ওখানে কার? কবি কান্না শুনতে পেয়েছিল। হেয়ার দি ক্রাইং অর্থাৎ কার কান্না তিনি শুনতে পেয়েছিলেন। তাহলে কার কান্না তিনি শুনতে পেয়েছিলেন? কার কান্না তিনি? অ্যান্ড দি ফ্ল্যাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পিউম অ্যান্ড দি সিগালস ক্রাইং। সব লাস্ট লাইনটা 48 পাতার লাস্ট লাইনটা খেয়াল করো, কি বলছে? অ্যান্ড দি ফ্ল্যাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পিউম অ্যান্ড দি সিগালস ক্রাইং। তাহলে কে কাঁদছিল? সিগালস কাঁদছিল, কান্না করছিল। তাহলে সিগালস এই যে প্রথমে আছে, সিগালস কান্না করছিল। কুকোস হবে না, ইগলস হবে না, সলোজও হবে না। কে কান্না করছিল? সিগালস অর্থাৎ সমুদ্রের মধ্যে যে সাংচিল শঙ্খচিলগুলো ঘুরে বেড়াচ্ছিল তারা কি করছিল? কান্না করছিল। তারপর 3 নম্বর পরবর্তী কোশ্চেন কি বলছে? দি ওয়াইন্ড অন দি সিজ, সেই যে বাতাসগুলো যেটা সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, ইজ লাইক আ হোয়াটেড। হোয়াটেড মানে হচ্ছে তীক্ষ্ণভাবে, ধারালো, তীক্ষ্ণভাবে। কি? তাহলে কি ওয়াইন্ড বাতাসটা তীক্ষ্ণভাবে কেমন ছিল? তীক্ষ্ণভাবে কেমনভাবে প্রবাহিত হচ্ছিল বা বইছিল? সোয়ার্ডের মতন, অ্যাক্সের মতন, নাইফের মতন, নাকি স্পেয়ারের মতন? তাহলে আমরা যদি এই 49 পাতার সেকেন্ড লাইনটা খেয়াল করি, সেকেন্ড লাইনটা 49 পাতার সেকেন্ড লাইনটা খেয়াল করি, কি বলছে? টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য ওয়াইন্ডস লাইক আ হোয়াইটেড নাইফ। অর্থাৎ ছুরির মতো আঘাত করছিল। সেই যে সমুদ্রের উপরে বাতাসগুলো বইছিল না, সেই বাতাসগুলো কি তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করছিল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 100 হবে না, সোয়ার্ডও হবে না, স্পেয়ার হবে না, আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? নাইফ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নাইফ। তাহলে এই যে এমসিকিউ 3টা আছে, এই তিনটে এমসিকিউ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই 3টা এমসিকিউ বুঝে থাকলে আমরা পরবর্তী বেস্ট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনের সেট হচ্ছে ট্রু ফলস স্টেটমেন্ট বেসড কোশ্চেন। এখানে 1+1 করে তোমাদের মাধ্যমিকে থাকে 2। ট্রু ফলস লেখার জন্য 1 থাকে, সাপোর্টিং স্টেটমেন্টস লেখার জন্য 1 থাকে। তাহলে 1+1 2, একটা হচ্ছে তোমার ট্রু ফলস লেখার ক্ষেত্রে আর একটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টস লেখার ক্ষেত্রে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে কি বলছে প্রশ্ন? টু স্টিয়ার দ্য শিপ দি পোয়েট নিডস দ্য মুন। অর্থাৎ সেই যে তার জাহাজটা ছিল, তার জাহাজটা পরিচালনা করার জন্য কবির কিসের দরকার পড়তো? চাঁদের দরকার পড়তো। এখানে এরা কি বলছে? এখানে প্রশ্নটা আমরা প্রথমে ভালো করে বুঝবো, তারপরে ট্রু ফলস লিখবো, তারপরে স্টেটমেন্টস লিখবো। কি বলছে? দ্য টু স্টিয়ার দ্য শিপ দ্য মুন নিডস দ্য মুন, পোয়েট নিডস দ্য মুন। টু দ্য স্টিয়ার দ্য শিপস দ্য পোয়েট নিডস দ্য মুন। অর্থাৎ সেই যে জাহাজটা ছিল, তার যে জাহাজটা ছিল সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেই জাহাজটা পরিচালিত করার জন্য কিসের প্রয়োজন হচ্ছিল? চাঁদের প্রয়োজন হচ্ছিল। কিন্তু আমরা সেই পোয়েমে কি পড়েছিলাম? আমরা পোয়েমে যে 48 পাতা 2 নম্বর লাইনটা আছে, কি বলছে? অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টেয়ার হার বাই। অর্থাৎ তার কিসের প্রয়োজন? একটা তারার প্রয়োজন হতো, স্টারের প্রয়োজন হতো। তাহলে আমাদের একটা অ্যান্সার কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে। ফলস হলে আমরা কী লিখবো? এফ। ফলস হলে আমরা কী লিখবো? এফ লিখবো। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টস আমরা ইনভার্টেড কমা দিয়ে সেকেন্ড লাইনটা পুরোটা লিখে দিলে আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড অল আই আস্ক is a tall ship and a star to steer her by.
ব্যাস এইটুকু লিখে দিলেই পুরো তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। কি বলছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। সেই যে রানিং টাইডটা ছিল অর্থাৎ তরঙ্গটা ছিল, ঢেউটা ছিল, সেটা কিসের মতো ছিল? ওয়াইল্ড, বর্ণ ছিল এবং ক্লিয়ার ছিল। সেই যে রানিং টাইড অর্থাৎ ছুটন্ত সে তরঙ্গ, চলমান তরঙ্গ অর্থাৎ ঢেউটা ছিল, সেটা কেমন ছিল? ওয়াইল্ড, বর্ণ এবং ক্লিয়ার, পরিষ্কার ছিল। তাহলে আমরা কি দেখেছিলাম? তোমরা যদি খেয়াল করো, তোমাদের কি বলবো, তোমাদের কত নম্বর লাইনটা বলবো? হ্যাঁ, 6 নাম্বার অর্থাৎ 48 পেজের 6 নাম্বার লাইনটা খেয়াল করো। 48 পাতার 6 নাম্বার লাইনটা তোমরা খেয়াল করো। কি বলছে? ইজ আ ওয়াইল্ড ক্লিয়ার অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডেনাইড। অর্থাৎ সেই যে ওয়াইল্ড কল অর্থাৎ বন্য ডাক এবং পরিষ্কার ডাক, কি বলছে, এই দুটো কি করা যায় না? অস্বীকার করা যায় না। তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হয়ে যাবে? এরা সত্যি কথা বলছে, তাহলে সত্যি কথা বললে টি বসিয়ে দেবো। সত্যি কথা বললে টি বসিয়ে দেবো এবং সাপোর্টিং স্টেটমেন্টস হিসাবে 6 নাম্বার লাইনটা বসিয়ে দেবো। কি বলছে? ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল, clear call may not be denied, তো আশা করি এই যে অ্যান্সারটা তোমরা বুঝতে পারছে। তাহলে প্রথম অ্যান্সার আমরা কি দেখলাম? হোয়াইট। দ্বিতীয় অ্যান্সার কি দেখলাম? দ্বিতীয় অ্যান্সার দেখলাম আমরা সিগালস। তৃতীয় অ্যান্সার দেখলাম নাইফ। তারপরে দুই ট্রু ফলসের প্রথমটা ফলস, তার স্টেটমেন্ট হচ্ছে অ্যান্ড অল আই আস্ক টু আস টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টার হার বাই। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ট্রু, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। তো আশা করি এই যে এমসিকিউ এবং দুটো ট্রু ফলস আছে এগুলো বুঝতে পারলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তার সত্ত্বেও তোমাদের যদি বুঝতে একটু প্রবলেম হয় তোমরা কমেন্ট করে দিও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। ওকে, পরবর্তী ট্রু ফলসের কোশ্চেনটা কি বলছে? পরবর্তী কোশ্চেন বলছে দি পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সিজ ফর দ্য ফার্স্ট টাইম। কি বলছে? কবি অর্থাৎ যিনি জন ম্যাসফিল্ড রয়েছেন, তিনি কি ফার্স্ট টাইমের জন্য সেখানে অর্থাৎ সমুদ্রে গিয়েছিলেন। কি বলছে? দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি। সেই কবি কোথায় গিয়েছিলেন? সমুদ্রে। ফর দি ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। তাহলে আমরা কবিতাটা পড়ার সময় কি দেখেছিলাম? বারবার দেখেছিলাম আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন মানে হচ্ছে আবার, তিনি আবারও যেতে চান, তার কারণ এর আগেও তিনি গেছেন, তার জন্য তো আবার যেতে চাইছেন না। তাহলে আমরা যদি এই পুরো সেন্টেন্সটাকে ভালো করে লিখতে চাই তাহলে কি লিখব? হ্যাঁ, ওকে, ব্যাস তোমরা যদি এটা খেয়াল করো তাহলে এটা আমাদের হয়ে যাবে ফলস। ওকে, এবং সাপোর্টিং স্টেটমেন্টস আমরা যদি লিখি তাহলে কি হবে? আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেইন, টু দি ভ্যাগ্রান্ট অর্থাৎ 49 পাতার প্রথম লাইনটা খেয়াল করো। টু দি ভ্যাগ্রান্ট অর্থাৎ ভব ঘুরে তিনি হতে চান। টু দি ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। ওকে, জিপসি লাইফ, ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে কি বলছে? কবি কি একবারের জন্য সেই সমুদ্রে গিয়েছিলেন? না, কবি আমরা দেখেছিলাম অনেকবার। এগেইন মানে হচ্ছে আবার। কি বলছে? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দি ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। অর্থাৎ তিনি ভবঘুরে লাইফ কাটাতে চান, তার জন্য তিনি আবার কোথায় যেতে চান? সমুদ্রে যেতে চান। তাহলে এই তো গেল আমাদের পুরো ট্রু ফলস স্টেটমেন্ট বেস্ট কোশ্চেন। এখানে আমাদের সমাপ্ত হলো এবং পরবর্তী সেটে চলে যাব। কি বলছে? কোশ্চেন অ্যান্সার বেস্ট কোশ্চেন বলছে এখানে পুরোপুরি 2 মার্ক থাকে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন বলছে ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। বলছে সেই টাইমটা তোমাকে মেনশন করতে বলছে, কখন? হোয়াট দ্য ডে, সেই দিনের, দ্য পোয়েট উইশ টু দ্য গো ডাউন টু দ্য সিজ এগেন, সেই সমুদ্রে যাওয়ার যে টাইমটা, সেই টাইমটা তোমাকে মেনশন করতে বলছে, উল্লেখ করতে বলছে। তাহলে আমরা হ্যাঁ, তোমাদের 48 পাতার 4 নম্বর লাইনটা খেয়াল করো। 48 পাতার 4 নম্বর লাইনটা কি বলছে? অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সি স্পেস অ্যান্ড গ্রে ডন ব্রেকিং। তাহলে নিজের মতন করে সাজা, তাহলে কি লিখবো? দি পোয়েট উইস। তো এখানে উইস আছে, তাহলে আমরা এটাকে কোশ্চেনে যখন লিখবো তখন কি লিখবো? উইসেস, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে উইস থেকে আমরা পেয়ে যাব উইসেস। ওকে, আমরা কি পেয়ে যাব? উইসেস পেয়ে যাব।
তাহলে উইসেস টু গো ডাউন, পুরোটা লিখে দেবো, টু গো ডাউন টু দি সিজ, টু দি সিজ দ্যাট। এবার কি বলছে বাকিটা বলছে যে আমরা এখানে কি দেখলাম, গ্রেড অন ব্রেকিং। তাহলে গ্রেড অন ব্রেকিং তাহলে কি লিখবো, অ্যাট দ্য টাইম, কি বলছে হট টাইম, তাহলে কি লিখবো, অ্যাট দ্য টাইম, অ্যাট দি টাইম, অ্যাট দি টাইম ওয়েন কী আছে, ডন ব্রেকিং, যখন ডনটা বিরতি নিচ্ছিল, ভোরটা যখন বিরতি নিয়ে নিয়েছিল, ব্রেক নিয়ে নিয়েছিল, তাহলে সেটাই কি লিখবো, হোয়েন দ্য ডন ইজ ব্রেকিং, পুরোটা লিখে দেবো, হোয়েন দি ডন ইজ ব্রেকিং। ব্যাস এইটুকু লিখে দিলে তোমাদের প্রো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে আশা করি। তাহলে বলছে ডিউরিং হট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইস টু গো টু ডাউন দ্য সিজ এগেইন, কী বলছে, তার আমরা যদি পুরো কোশ্চেনটাকে ভালো করে সাজিয়ে লিখি উত্তর, তাহলে কী লিখবো, দি পোয়েট বসে দিলাম, উইস থেকে করলাম উইসেস, কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেই কারণে আমরা কী করলাম, উইসেস করলাম, টু গো ডাউন টু দ্য সিজ, পুরোটা লিখে দিলাম, টু গো ডাউন টু দ্য সিজ দ্যাট। তাহলে টাইমটা জানতে চাইছি, তাহলে কী বললাম, অ্যাট দ্য টাইম হোয়েন। এবার আমরা বইতে চলে যাব, 4 নম্বর লাইনটা কী বলছে, ডন ব্রেকিং, হোয়েন ডন ইজ ব্রেকিং, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাই ইজ বসালাম। ওকে, 2 নম্বর কোশ্চেন বলছে হোয়াট কাইন্ড অফ ডে, তাহলে দিনের প্রকৃতিটা কেমন হওয়া উচিত, ডাজ দ্য পোয়েট প্রেফার, সেই কবির কথা অনুযায়ী, প্রেফার করা অনুযায়ী, ফর সেইলিং, অর্থাৎ সমুদ্রে যে যাত্রা, নৌকা চালানোর জন্য, জাহাজ চালানোর জন্য কী রকম দিন হওয়া উচিত, কবি কী হিসাবে প্রেফার করেছেন। তাহলে আমরা যদি 48 পাতার 7 নম্বর লাইনটা খেয়াল করি, কি বলছে 7 নম্বর লাইনটা খেয়াল করি, তাহলে কি বলছে, অ্যান্ড অল আই আক্স ইজ আ ওয়াইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, তাহলে দিনটা কেমন হওয়া উচিত, দিনটা হোয়াইট ক্লাউডস ফ্লাইং, অর্থাৎ সাদা সাদা মেঘগুলো যেন উড়ে বেড়াবে, ওয়েন্ডি, এবং বাতাসের সঙ্গে, ওকে, বাতাসের সঙ্গে সেই যে মেঘগুলো রয়েছে, সাদা সাদা মেঘগুলো, সেগুলো উড়ে বেড়াবে, এরকম দিন কবি প্রেফার করছেন। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো কীভাবে, আমরা অ্যান্সারটা লিখবো, দি পোয়েট বসিয়ে দেবো, দি পোয়েট আছে, দি পোয়েট বসিয়ে দিলাম, প্রেফার। তাহলে আমি একটু আগেই বললাম যে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে প্রেফারের সাথে এস যুক্ত করে দিলাম, প্রেফার্স। এবার আমরা বইতে চলে যাব, কি বলছে, আ ওয়াইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, এবার কি আছে, ফর সেইলিং, ব্যাস। তাহলে কি হচ্ছে, হোয়াট কাইন্ড অফ দি ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং, কি বলছে, দি পোয়েট বসিয়ে দিলাম, প্রেফার থেকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাই এখানে ভার্বের সাথে এস বা এস যুক্ত করলাম। এবার বইতে দেখবে কি লেখা আছে, আ ওয়েন্ডি ডে উইথ দি হোয়াইট ক্লাউড ফ্লাইং, এবার বাকিটা যেটা আছে ফর সেইলিং বসিয়ে দিলাম। তাহলে এই তো গেল আমাদের 2 নম্বর কোশ্চেন। এবার 3 নম্বর কোশ্চেন কি বলছে, 3 নম্বর কোশ্চেন আমাদের এটাই বলছে যে হোয়াট ডাজ দি পোয়েট প্রেফার টু হেয়ার ফ্রম আ ফিলো রোভার, তাহলে তিনি ফিলো রোভারের কাছ থেকে কি শুনতে চেয়েছিলেন, এটার উত্তর করার জন্য আমরা কি করব, 49 পেজের 3 নম্বর লাইনটা খেয়াল করো, 49 পেজের 3 নম্বর লাইনটা খেয়াল করো, কি বলছে, অ্যান্ড অল আই আক্স, এবং আমি এটা জানতে চাই, ইজ দ্য মেরি ইউরান ফ্রম আ লাফিং ফিলো রিভার, তাহলে কি জানতে চান, মেরি ইউরান, তাহলে কি আমরা অ্যান্সারটা কি লিখব, দি পোয়েট বসিয়ে দিলাম, দি পোয়েট প্রেফার, তো এখানে আবারও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাই এস বা এস যুক্ত করলাম, তো এখানে এস যুক্ত হবে, টু হিয়ার, এবার বাকিটা বসিয়ে দেবো, টু হিয়ার আ মেরি ইয়ার্ন, মেরি ইয়ার্ন হয়ে গেল, মেরি ইয়ার্ন। এবার বাকিটা বসিয়ে দেবো, ফ্রম আ ফিলো রোভার, ব্যাস, কিচ্ছু নাই। 1 নম্বর কোশ্চেন কি বলছে, ডিউরিং হট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইস দ্য গো ডাউন টু দ্য সিজ এগেইন, দ্য পোয়েট বসিয়ে দিলাম, উইস থেকে উইসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবার বইতে দেবে টু দ্য গো ডাউন সিজ এগেইন অ্যাট দ্যাট টাইম হোয়েন দ্য ডন ইজ ব্রেকিং, অর্থাৎ যখন ভোর অবস্থা বিরতি নিচ্ছে, কি বলছে, হোয়াট কাইন্ড অফ দ্য ডে, দিনের প্রকৃতিটা জানতে চাইছে, তাহলে কি বলবো, দ্য পোয়েট বসিয়ে দিলাম, প্রেফার থেকে প্রেফার করে দিলাম, আর বইতে দেখবে কি লেখা আছে, আ ওয়াইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং
এর বাকিটা যেটা আছে ফর সেলিং বসছিলাম। 3 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হেয়ার ফ্রম আ ফিলোডোভার। ফিলোডোভার কাছে কী শুনতে চাইছেন? দ্য পোয়েট প্রেফার্স টু হেয়ার আ মেরি ইয়ার্ন, একটা গল্প মেরি ইয়ার্ন ফ্রম আ ফিলোডোভার, একটা ফিলোডোভারের কাছ থেকে। তাহলে এই তো ছিল আমাদের পুরো যে সি ফেভারে কম্প্রিহেনশন এক্সারসাইজ, পুরোটা ডিটেলসে আলোচনা করলাম, বারবার বুঝিয়ে দিলাম। তা সত্ত্বেও যদি কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে মেসেজ করতে পারো, প্লিজ কেউ কল করো না। তাহলে আজকে এই পর্যন্ত। যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এর পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমরা পরপর সিরিয়াল ওয়াইজ যে ইংলিশের ফাদার সাহেব থেকে শুরু করে ফেবেল, পাসিং অফ বাপু, মাই ওন ট্রু থেকে ফ্যামিলি শুরু, আওয়ার রানওয়ে কাইট, সি ফেভার আজকে আমরা শেষ করলাম। এর পরবর্তীতে আমাদের দি ক্যাট নিয়ে আলোচনা হবে। তাহলে পুরোটা আমরা সিরিয়াল ওয়াইজ চলছি। যারা যারা সাবস্ক্রাইব করে রাখোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজ এতটুকুই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভাটিয়ে পড়াশোনা করো, জোর কদমে পড়াশোনা করো, কারণ আর মাধ্যমিকের পরীক্ষা আর বেশি দেরি নেই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।